আসসালামু আলাইকুম, স্বাগতম বাংলা স্কোপ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ট্রাম্পকে হস্তক্ষেপের অজুহাত পাইয়ে দিতেই বিক্ষোভকারীরা সহিংস হয়ে ওঠে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী। বাংকারে আশ্রয় নিলেন খামেনি, কি হতে যাচ্ছে ইরানে? গাজায় দ্রুত ছড়িয়ে পড়ছে ভয়াবহ ভাইরাস, নজিরবিহীন স্বাস্থ্য বিপর্যয়। ৩ দিনের জন্য কোন রুটগুলিতে বিমান পরিষেবা পুরোপুরি বন্ধ থাকবে? আকাশে চলবে চীনের আধিপত্য, বের করছে নতুন যুদ্ধ বিমান। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাংলা স্কোপ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে ইরানের বর্তমান পরিস্থিতি এবং আমেরিকার সাথে তাদের সম্পর্কের টানাপড়েন নিয়ে এক নতুন মোড় তৈরি হয়েছে, যেখানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সরাসরি অভিযোগ করেছেন যে সাম্প্রতিক সময়ে ইরানে যে সকল বিক্ষোভ বা আন্দোলন দানা বেঁধেছে তার পেছনে একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে এবং বিক্ষোভকারীরা ক্রমশ যে সহিংস আচরণ প্রদর্শন করছে তা মূলত ডোনাল্ড ট্রাম্প বা মার্কিন প্রশাসনকে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার একটি অজুহাত তৈরি করে দেওয়ার জন্যই পরিকল্পিতভাবে করা হচ্ছে বলে তিনি দাবি করেছেন। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন মধ্যপ্রাচ্যের রাজনীতিতে চরম উত্তেজনা বিরাজ করছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতার পালাবদল বা নীতিমালার পরিবর্তন ইরানের ওপর নতুন করে চাপ সৃষ্টি করতে পারে। কারণ অতীতে আমরা দেখেছি যে ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি গ্রহণ করে আমেরিকা কিভাবে ইরানের অর্থনীতি এবং রাজনৈতিক স্থিতিশীলতাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছিল। আর এখন যখন আবারও নতুন করে আলোচনার বা সংঘাতের সম্ভাবনা তৈরি হচ্ছে, তখন ইরানের সরকার মনে করছে যে দেশের ভেতরে সাধারণ মানুষের বা বিক্ষোভকারীদের ব্যানারে একটি গোষ্ঠী আসলে পশ্চিমী শক্তিগুলোর ইশারাতেই পরিস্থিতি অস্থিতিশীল করে তুলছে, যাতে করে আন্তর্জাতিক সম্প্রদায় বা বিশেষ করে ট্রাম্প প্রশাসন বলতে পারে যে ইরানের মানবাধিকার পরিস্থিতি বা অভ্যন্তরীণ শৃঙ্খলা ভেঙে পড়েছে এবং এই সুযোগে তারা আরও কঠোর নিষেধাজ্ঞা বা সরাসরি রাজনৈতিক হস্তক্ষেপ করার বৈধতা পেয়ে যায়। এই পরিস্থিতিতে আব্বাস আরাকচি স্পষ্ট করেই বলেছেন যে শান্তিপূর্ণ প্রতিবাদ বা দাবি দেওয়া পেশ করার অধিকার সবার আছে, কিন্তু যখনই সেটা পরিকল্পিত সহিংসতায় রূপ নেয় এবং রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়, তখন বুঝতে হবে এর পেছনে ভিন্ন কোনো জিওপলিটিক্যাল বা ভূ রাজনৈতিক এজেন্ডা কাজ করছে, যা মূলত ইরানকে দুর্বল করার একটি কৌশল মাত্র। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক খবরাখবর রাখেন তারা নিশ্চয়ই জানেন যে ইরানের অভ্যন্তরীণ রাজনীতি সবসময়ই একটি স্পর্শকাতর বিষয় এবং সেখানে কোনো অস্থিরতা দেখা দিলেই তা বিশ্ব নেতাদের নজরে আসে। মধ্যপ্রাচ্যের আকাশে যখন যুদ্ধের মেঘ ক্রমশ ঘনীভূত হচ্ছে এবং পাল্টাপাল্টি হুমকির সুরে পুরো অঞ্চলটি একটি বারুদের স্তূপে পরিণত হয়েছে, ঠিক সেই সময়েই বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এবং গোয়েন্দা সূত্রের বরাতে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তার স্বাভাবিক বাসভবন বা কার্যালয় থেকে সরিয়ে একটি অত্যন্ত সুরক্ষিত এবং গোপন স্থানে নিয়ে যাওয়া হয়েছে, যাকে অনেকেই বাংকার বা বিশেষ নিরাপত্তা জোন হিসেবে অভিহিত করছেন। এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই বিশ্বজুড়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে যে ইরানে আসলে কি হতে যাচ্ছে, কারণ সাধারণত রাষ্ট্রপ্রধান বা সর্বোচ্চ নেতাদের এমন নজিরবিহীন নিরাপত্তা বলয়ে নিয়ে যাওয়ার অর্থ হল আসন্ন কোনো বড় ধরনের বিপদ বা বড় কোনো সামরিক পদক্ষেপের প্রস্তুতি নেওয়া হচ্ছে, যা হয়তো সাধারণ মানুষের কল্পনারও বাইরে। বিশ্লেষকরা ধারণা করছেন ইসরায়েল এবং তাদের মিত্রশক্তির সাথে ইরানের যে প্রচ্ছন্ন ছায়াযুদ্ধ বা সরাসরি সংঘাতের সম্ভাবনা তৈরি হয়েছে, তার প্রেক্ষিতেই ইরানের সর্বোচ্চ নেতার নিরাপত্তা নিশ্চিত করাটা এখন তেহরানের কাছে সবচেয়ে বড় অগ্রাধিকার হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি কিভাবে ওই অঞ্চলের অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর শীর্ষ নেতাদের টার্গেট করে হামলা চালানো হয়েছে, যা ইরানের নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে ভাবিয়ে তুলেছে। খামেনির এই বাংকারে আশ্রয় নেওয়ার বিষয়টি শুধুমাত্র ব্যক্তিগত নিরাপত্তার প্রশ্ন নয়, বরং এটি একটি স্ট্র্যাটেজিক বা কৌশলগত বার্তা দেয় যে ইরান হয়তো কোনো বড় ধরনের পাল্টা আঘাতের প্রস্তুতি নিচ্ছে, অথবা তারা আশঙ্কা করছে যে তাদের ওপর বড় কোনো সাইবার বা মিসাইল হামলা হতে পারে, যার কারণে চেইন অফ কমান্ড বা নেতৃত্বের কাঠামো যাতে কোনোভাবেই ভেঙে না পড়ে তা নিশ্চিত করতেই এই আগাম সতর্কতা।
গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গেলে প্রথমেই যে ভয়াবহ চিত্রটি আমাদের সামনে ভেসে ওঠে তা হল সেখানকার ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থা এবং তার সুযোগ নিয়ে দ্রুত ছড়িয়ে পড়া এক নজিরবিহীন ভাইরাস সংক্রমণ, যা যুদ্ধবিধ্বস্ত এই জনপদের মানুষের জন্য, বিশেষ করে শিশুদের জন্য এক নতুন ও মরণঘাতী বিপর্যয় হিসাবে দেখা দিয়েছে। আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা এবং বিভিন্ন মানবিক সহায়তা প্রদানকারী সংস্থাগুলো বারবার সতর্ক করে বলছে যে গাজায় স্যানিটেশন ব্যবস্থা বা পয়ঃনিষ্কাশন এবং বিশুদ্ধ পানির সরবরাহ পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ার কারণে সেখানে পোলিও বা এই জাতীয় পানিবাহিত এবং সংক্রামক ভাইরাসের প্রাদুর্ভাব এমন পর্যায়ে পৌঁছেছে যা নিয়ন্ত্রণ করা এখন প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিনের অবরোধ এবং চলমান সংঘাতের কারণে সেখানে কোনো কার্যকর টিকাদান কর্মসূচি বা ভ্যাকসিনেশন প্রোগ্রাম চালানো যাচ্ছে না। হাসপাতালগুলোতে নেই পর্যাপ্ত ওষুধ, বিদ্যুৎ বা ডাক্তার, যার ফলে সামান্য অসুস্থতাও এখন মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে। বিশেষ করে আশ্রয় কেন্দ্রগুলোতে বা রিফিউজি ক্যাম্পগুলোতে, যেখানে হাজার হাজার মানুষ গাদাগাদি করে মানবেতর জীবনযাপন করছে, সেখানে এই ভাইরাস বাতাসের বেগে ছড়িয়ে পড়ছে এবং শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ার কারণে তারাই এর প্রধান শিকারে পরিণত হচ্ছে, যা ভবিষ্যতের জন্য একটি পঙ্গু প্রজন্ম তৈরি করার ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। চিকিৎসকরা জানাচ্ছেন যে ত্বকের রোগ, ডায়রিয়া এবং শ্বাসকষ্টজনিত ভাইরাসের পাশাপাশি এখন এমন কিছু জটিল ভাইরাসের লক্ষণ দেখা যাচ্ছে যা আগে সেখানে ছিল না, এবং এর প্রধান কারণ হল আবর্জনার স্তূপ, পচা পানি এবং অপুষ্টির ভয়াবহ সংমিশ্রণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে টাইম বোমা হিসাবে আখ্যায়িত করেছে এবং অবিলম্বে যুদ্ধবিরতি বা অন্তত মানবিক করিডর তৈরির দাবি জানিয়েছে, যাতে করে জরুরি ভিত্তিতে টিকা এবং ওষুধ পৌঁছানো সম্ভব হয়। কিন্তু মাঠ পর্যায়ের বাস্তবতা হল নিরাপত্তা ঝুঁকির কারণে ত্রাণকর্মীরাও ঠিকমতো কাজ করতে পারছেন না। বিমান যাত্রীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এখন আলোচনা করব, যা বিশেষ করে যারা আগামী কয়েকদিনের মধ্যে দিল্লি বা ভারতের রাজধানী হয়ে যাতায়াত করার পরিকল্পনা করছেন তাদের জন্য জানা জরুরি। কারণ প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ এবং নিরাপত্তার খাতিরে দিল্লির আকাশে বিমান চলাচলের উপর ৩ দিনের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। প্রতি বছরের মতো এবারও ২৬শে জানুয়ারি উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো এলাকা এবং আকাশপথে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ১৯ জানুয়ারি থেকে শুরু করে ২৬ জানুয়ারি পর্যন্ত নির্দিষ্ট কিছু সময় বাণিজ্যিক বিমান ওঠানামা পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার ফলে শত শত ফ্লাইট বাতিল বা রিশিডিউল করা হতে পারে। সিভিল এভিয়েশন বা বিমান চলাচল কর্তৃপক্ষের জারি করা নোটিশ বা নোটাম অনুযায়ী মূলত সকালের দিকে যখন কুচকাওয়াজের মহড়া বা রিহার্সাল চলবে এবং মূল অনুষ্ঠানের দিন, তখন কয়েক ঘন্টার জন্য আকাশসীমা বা এয়ার স্পেস সাধারণ বিমানের জন্য নো ফ্লাই জোন হিসাবে থাকবে, যার মানে হল এই সময়ে কোনো যাত্রীবাহী বা পণ্যবাহী বিমান দিল্লি বিমানবন্দরে নামতে বা উড়তে পারবে না। এই সিদ্ধান্তের ফলে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটের হাজার হাজার যাত্রী ভোগান্তিতে পড়তে পারেন। তাই এয়ারলাইন্সগুলো ইতোমধ্যেই যাত্রীদের তাদের ফ্লাইটের স্ট্যাটাস চেক করার পরামর্শ দিচ্ছে এবং অনেক ক্ষেত্রে বিকল্প রুটে বা সময়ের পরিবর্তন করে টিকিট রিবুক করার সুযোগ দিচ্ছে। মূলত ১৯ থেকে ২৪ জানুয়ারি এবং ২৬ ও ২৯ জানুয়ারি এই তারিখগুলোতে সকাল ১০টা থেকে দুপুর ১২টা বা ১টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকার কথা রয়েছে। যদিও জরুরি বিমান বা ভিভিআইপি মুভমেন্ট এবং সামরিক বিমান চলাচলের ক্ষেত্রে এই নিয়ম শিথিল থাকবে। প্রতিরক্ষা প্রযুক্তি এবং সামরিক শক্তির দৌড়ে চীন এবার এমন এক নতুন মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে যা বিশ্বজুড়ে সামরিক বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ খেলেছে। কারণ বেইজিং তাদের বিমানবাহিনীর জন্য নতুন প্রজন্মের এক অত্যাধুনিক যুদ্ধবিমান বা ফাইটার জেট প্রকাশে আনছে, যা আকাশের নিয়ন্ত্রণ বা এয়ার ডমিনেন্স পুরোপুরি নিজেদের দখলে নেওয়ার ক্ষমতা রাখে। শোনা যাচ্ছে যে চীন তাদের J-35 বা এই ধরনের পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার জেটের একটি নতুন সংস্করণ তৈরি করেছে, যা রাডারে ধরা না পড়ে অত্যন্ত দ্রুতগতিতে শত্রুর ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম, এবং এটি সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের F-35 বা F-22 র্যাপটরের সাথে পাল্লা দেওয়ার জন্যই ডিজাইন করা হয়েছে। এই নতুন যুদ্ধবিমানটি শুধুমাত্র গতির দিক থেকেই এগিয়ে নয়, বরং এর ভেতরে ব্যবহার করা হয়েছে অ্যাডভান্সড এভিয়নিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উন্নত মিসাইল সিস্টেম, যা একে বর্তমান বিশ্বের অন্যতম শক্তিশালী যুদ্ধাস্ত্রে পরিণত করেছে। চীনের এই পদক্ষেপকে
এশিয়া সহ পুরো বিশ্বের ক্ষমতার ভারসাম্য বা ব্যালেন্স অফ পাওয়ার পরিবর্তনের একটি বড় ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে, কারণ এতদিন ধরে আকাশের একচ্ছত্র আধিপত্য ছিল মূলত পশ্চিমা দেশগুলোর হাতে, কিন্তু চীন এখন নিজেদের প্রযুক্তি ব্যবহার করে সেই জায়গাটি চ্যালেঞ্জ করছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, এই নতুন যুদ্ধবিমানটি সাউথ চায়না সি বা দক্ষিণ চীন সাগরে এবং তাইওয়ান প্রণালীতে চীনের অবস্থানকে আরও সুদৃঢ় করবে এবং প্রতিবেশী দেশগুলোর জন্য এটি একটি বড় উদ্বেগের কারণ হতে পারে। এছাড়া চীন এই বিমানটি আন্তর্জাতিক বাজারে রপ্তানি করার পরিকল্পনাও করছে, যা গ্লোবাল আর্মস মার্কেট বা অস্ত্র বাণিজ্যে আমেরিকার একচেটিয়া আধিপত্য খর্ব করতে পারে।